প্রত্যেকটা জায়গায় যে সাফল্য ১ সপ্তাহ মানে সর্বশেষ তো ধরেন ১ সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী সব মিলায় উনি তো মোটামুটি ম্যাসাকার করে ফেলছে আরকি। সবাই বলতেছিল যে নরেন্দ্র মোদি হয়তো দূরে সরে যাবে। কথা বলবে না, গুরুত্ব দিবে না, আনইলেক্টেড ইত্যাদি, ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম। তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনূস তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন। কারো, কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে কিনা আমাদের সন্দেহ। পাথর চাপা যে বুকে ছিল সেটা হয়তো এখন পাহাড়ে পরিণত হইছে। তো সবাই আসলে কিংকর্তব্য বিমূঢ় যে মানে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার, ইকোনমিস্ট এত বয়স্ক একজন মানুষ কি আর করবে? মানে দেখি না কয়দিন কি হয়, দেখি না কি করে। এই করতে, করতে কিন্তু ডক্টর ইউনূস সবাইকে টেক্কা দিয়ে দিয়েছেন। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর ইউনূসের যে সাফল্যগুলো ইতিমধ্যে আমরা দেখছি, সে বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি একটু সূচনা করেন ভালো হয়। না, ১ম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত ১৫-১৬ বছর হাসিনা। হ্যাঁ? কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে, ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকেও আমি ক্র্যাশ করে দেব। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিল। এবং প্রফেসর ইউনূস বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে। পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে। পৃথিবীর সব দেশে তার মেধা, দক্ষতা এটা কাজে লাগছে। পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। আম এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী ৫০-১০০ বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না। কারণ আমরা ডেফিনিটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আর। নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশম্যাটিক লিডার ছিল। তো এই জায়গাটায় এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, উনার সেই উদ্যমটা আছে কিনা। কিন্তু এটাকেও উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র ৮ মাস আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর ৫ বছর ৫ বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেকদিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ? এটাই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এটাই ইম্পোর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে। এবং এটা খুবই ইম্পোর্টেন্ট। স্যার যতদিনই থাকেন। স্যার সামনের ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট এভার। যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে। আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় উনার শাসনকালটাকে এবং যত তাড়াতাড়ি উনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ? একটা বিশাল প্রাচীর হয়ে উনার পাশে দাঁড়িয়ে গেছে। এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু। উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ? উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না। কিন্তু উনিই বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ? আমি এটাকে তুলনা করতে চাই এম এম খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ? তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যেই ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে ২ টা জিনিস ইয়ে আছে। সেটা হচ্ছে যে এম ১ যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার। এবং ২ নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি। মোদির সাথে মিটিং এ কি বলেছেন, হ্যাঁ? এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ উনাকে আর কখনোই ছাড়তে চাইবে না। জি, দাদা আমি আরো বিস্তারিতভাবে ধরেন চীন সফর, ভারতের সাথে নরেন্দ্র মোদির সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময়ে যে আমেরিকার সাথে যে ট্রেডের যেই শুল্কের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু আসবো আমি। তার আগে একটু ইলিয়াসের কাছে যেতে চাই। ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনূসময় সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কন্টিনিউ করুক। আ আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন যথাসময়ে হয়।
তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ ইউনূসের মানে ব্যক্তিগত ইউনূস, আমি কিন্তু পুরো ডক্টর ইউনূস সাহেবের মন্ত্রী পরিষদের কথা বলছি না, উপদেষ্টা পরিষদ না। শুধু ডক্টর ইউনূসের যে ক্যারিশমা, আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি। হাইলাইট মানে কি? সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। এটা অলরেডি হাইলাইটেড। আপনার কাছ থেকে শুনি। জি। বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে হয় পরিষ্কার করা দরকার। ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনূস আর বিএনপিকে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই জায়গাটা মনে হয় আমাদের পরিষ্কার করা উচিত। আমরা আলাদাভাবেও যখন কথা বলি, আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশিদিন থাকতে পারে না। এটা থাকা সম্ভবও না। আল্টিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে, তাদেরকেই দেশ চালাতে হবে এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেন। কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা, ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই, স্বাভাবিকভাবে দেশ চলে নাই। এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক, তাদের যেই প্রোপাগান্ডা সেলগুলো আছে এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়েই কাজ করছে। তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে ধরেন একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয়, সেখানে অন্তত ৫০ ভাগ মানুষের মাথায় টুপি থাকবে। এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান, তারা মাথায় টুপি পরে। এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার। এটা যে ধর্মীয় পোশাক তাই না, আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে। করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না এখানে হতে পারে কেউ মানে কালো পতাকার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা তো আর নিষেধ না। বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন, এটা কাদের তৈরি কি সে আলোচনায় আর যাচ্ছি না। একটা জঙ্গি সংগঠনের নাম দেয়া হয়েছে। আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো। তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে কিংবা কোন এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকে, সেটা করে থাকতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই? আমরা কি পাকিস্তান হইতে চাই? আমরা কি আইএসআই হইতে চাই না? আমরা তো কোন জঙ্গি সংগঠনের সাথে না, আমরা চরমপন্থী না, কখনোই না। অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে। এটা যদি আপনি কয়েকটা সিকোয়েন্সে যদি ভাগ করেন, দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল। আপনাদের কারো চোখে পড়েছে কিনা জানি না। আমিও দেখিনি, আমাকে একজন পাঠিয়েছে, একজন সাংবাদিকই পাঠিয়েছেন। তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। এটা হচ্ছে ইয়েটা আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম। তো সেইখানে একটা ব্যানার আছে। ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ। সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়ের সাথে এই যে এই উল্টা হচ্ছে হয়ে গেছে। উল্টা হয়ে গেছে। আমাকে একটু করতে হবে। আচ্ছা তো এখন ধরেন, আচ্ছা এই হচ্ছে ইয়েটা। দেখেন এই যে কোন একটা কুকুর ঈদ মোবারকের নিচে, কুকুর না গরু? ঠাকুর। হ্যাঁ কুকুর। আচ্ছা। গরুর তো শিং থাকবে, কুকুর একটা। আচ্ছা। তো এটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে, এই ঠিক ঈদের আগে দিয়েই নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা, তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা। আচ্ছা মুসল্লি মানে কি? বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি। মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তাদেরকে মুসল্লি বলা হয়। তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সেটাই বোঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল। বাংলাদেশের মানুষ, আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে পর্ন জোর করে সরকারিভাবে বন্ধ করতে হয়। তো পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারিভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না? সারাদিন নাটক সিনেমা দিয়ে ভরপুর। নাটক নাকি চলতে দেয় না, নাটক বন্ধ করে দিয়েছে। প্রথম আলো এই নিউজ করেছে। আচ্ছা নিউজ করার আগে আর পরে এই দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে, হ্যাঁ, এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয়। হ্যাঁ, সেই দেশের নাটক নাটক চলে না। এখন এই বিষয়গুলো যদি সবই করেন, এখন মানুষ তো রিয়েক্ট করে নাই। যেটা ২০০৭ সালে প্রথম আলো করেছিল, সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাঁপায় তারপরে রাস্তায় নামানোর পরে তারপরে এই যে ১৫ বছর সেই প্রথম আলোর কার্টুনেরই চললো বাংলাদেশ। সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে, চরমপন্থীরা দখলে নিচ্ছে। ঈদের আগেও আপনি যদি চ্যানেলের জিল্লুর যে বক্তব্য, জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী। জিল্লুর তোমার সেই জঙ্গি হামলা কই? ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লুর সেটাও বলে দিল। তো জিল্লুর যে কাদের লোক, এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট, এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের। কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে? মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো, এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই। এখন জিল্লুরের পয়সাটা কোত্থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার তো। জিল্লুরকে তাকে তথ্য দিয়েছে, তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে। আমি আমার আগের ভিডিওতে এই কথাগুলো বলেছি যে কোর্টে হামলা হবে আগের মতো, সেই জেএমবির মতোই নাকি কোর্টে হামলা হবে। কিন্তু জেএমবির হামলা কোর্টে সারা দেশে ৫০০ জায়গায় করেছে কারা? র করেছে। তার মানে জিল্লুর রয়েদের লোক, এটা সে নিজে প্রমাণ করলো। মানে ছায়ানট, এই হামলা সব তাদের হামলা। আমরা ইলিয়াস আমরা শুনি, মানে প্রথম এটা হচ্ছে যে এজেন্সির গোয়েন্দা রিপোর্ট কার কাছে আসে? হ্যাঁ, কার কাছে? আমাদের কাছে আসে না। ওর কাছে আসে কেন গোয়েন্দা রিপোর্ট? তো এবং সেটা কোন দেশের?
এটা নিশ্চয়ই সেটা তাহলে কোন ইন্ডিয়া। দেশের যে দেশ থেকে ফান্ড পাচ্ছে? সেটা নিশ্চয়ই ইন্ডিয়া। ফান্ড তো বন্ধ, আমেরিকান ফান্ড তো বন্ধ। তো এই হচ্ছে অবস্থা। তারা যে চেষ্টাটা করেছিল সেটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে। বাংলাদেশ ইসলামপন্থীদের করেছে। বাংলাদেশ ইসলামপন্থীদেরই দেশ। এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে। এটা তো খ্রিস্টানের দেশ না, এটা তো ইহুদির দেশ না, এটা হিন্দুদের দেশ না। এই মুসলমানদের দেশ। তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে। আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন, তো মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ শরিয়ায় চলবে, শরিয়ায় চলবে। এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে, হবে। সমস্যা কি? যা চায় তারা তাই হবে। তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশীদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে। এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়া বাইজি-টাইজিদেরকে দিয়া বরণ করতো। আমরা দেখেছি ঢোল, তবলা দিয়ে তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন। এগুলো দিয়া বরণ করতো। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই। উপমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো। আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনূস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের, তাও সেই মানে বড় কোনো দেশ না, ওই D8 ওই টাইপের দেশ না, মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে, তিনি আসার পরে সব দাঁড়ায় গেল, এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো। এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার, অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসা চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে। ইউনূসকে তাদের ভাল লাগে না। তা আমার বক্তব্যের প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা ইউনূসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই না। আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে। আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা, যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনূসকে দরকার, কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক-টাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনূসকে দরকার। এবং আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনূস রাজি থাকে, উনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী, তার তো কোনো পাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু তারপরেও তার সম্মান সবার চাইতে উপরে। ওরকম ভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনূসকে যেই অবজ্ঞা করা হয়েছে, তাকে আমরা এতদিন ধরে যেটা দাদা বললেন কাজে লাগাইতে পারি নাই, আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। আর এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই ৫ বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছে, যেহেতু এখনো বিক্রি হয় নাই, নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই। ইলিয়াস, এই আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যে কথাটা বললেন, অনেকে দর্শকদের অনেক স্মৃতি থেকে ছুটে গেছে, এটা দেখতেছে আমার কাছে এখানে আছে, যে শেখ হাসিনার এই যে ঘাটের উপর দিয়ে হেঁটে যে বাইডেনের কাছে যাওয়ার এই যে মনোযোগ আকর্ষণের যে চেষ্টা, হ্যাঁ, এইটা একটু এই দর্শকদেরকে একটু আবার দেখাই দিলাম আর কি, যে তাদের প্রিয় নেত্রী হাসিনা, আওয়ামী লীগের প্রিয় নেত্রী কি না করছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই না, মনোযোগ আকর্ষণের জন্য নানাভাবে আর কি। তো তো দাদা, এই যে আমি তো আপনার কাছ থেকে একটু জানি যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ শুল্ক, এটা কিন্তু আমার মনে হয় যে আমি নন টেকনিক্যাল পারসন, কিন্তু একটা গ্ল্যান্স আমার দেখে মনে হয়েছে যে এটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না। অলরেডি তারা মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, বেশ কিছু ইফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যেই দেশ যত শুল্ক নিচ্ছে তার 50% তাদের উপর ইম্পোজ করে দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা সমাধান করা বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হবে না। তো সার্বিকভাবে আপনি চীন সফর, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক এবং এই যে ট্যারিফ, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে যদি আপনার বিষয়টা বলেন, দর্শকদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে আপনার আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে, মানে আমাদের অঞ্চলে, এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি। সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক, সেটাকে আমরা গড়ে তুলতে পারি। এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে, যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি, সেটা হচ্ছে ইংরেজি না জানা। ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি। এবং এখন যে সুযোগটা আসছে, আমাদের চাইনিজ জানতে হবে। মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ, কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে, ম্যান্ডারিন জানতে হবে, ভালো চাইনিজ জানতে হবে, যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয়। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না। মানে ধরেন এই
70 দশকের আগের হিসাবে চলবে না। এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্সের সেন্টার অনেকগুলো জায়গায় হবে। আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে, কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি। আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে, এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো, এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে। হ্যাঁ, আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে। তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার 2 দিন আগে বোধহয় আমি করেছিলাম। তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে, আমাদের ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যাবে। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি, যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং, মানে আমি যে কাজটা করি আর কি, সমস্যার সমাধান করা আর কি। সেজন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুবই মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই, এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে। আমি এইখানে এটা বলতে চাচ্ছি না, কারণ এই জন্য না যে চাই না সেটা না, আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেইন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি। মানে বিজনেসে আমরা যা করি আর কি, যে প্রবলেম আমরা অ্যান্টিসিপেট করি আগে, এবং এই প্রবলেমটাকে কিভাবে আমি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি, এটাই বিজনেসের মূল আর কি। কি বলবো এটা কি, তো যেহেতু আমি বিজনেসের লোক, আমার মাথায় ওইটাই সবসময় ঘুরতে থাকে যে সমস্যা কি হতে পারে, এটাকে আমি কিভাবে অপরচুনিটিতে শিফট করতে পারি। এই প্রবলেমটা আমাদের যে কি সিরিয়াস একটা অপরচুনিটি না, আমি কিন্তু খুবই হ্যাপি। এবং এইটার জন্য যেই সিদ্ধান্তটা নিতে হবে, এটাতে প্রফেসর ইউনূসকে নিজেকে ইনভলভ হতে হবে, শুধু নিজেকে না, আর একটা সিনারিও ইভ্যালুয়েশন করতে হবে, এবং এটার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে কাজে লাগাতে হবে। যেমন ধরা যাক বিসিজি বা পিডব্লিউসি, এদেরকে ইনভলভ করতে হবে। করে আমরা যদি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমরা যদি সমস্ত অ্যানালাইসিস কমপ্লিট করে একটা ফার্ম ডিসাইসিভ ডিসিশন নিতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, জাস্ট যদি এই ট্যারিফটা এরকম থাকে। হ্যাঁ, তো এটা কালকে আসবে সম্ভবত এপিসোডটা। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো আর কি, জনগণকে বলবো যে দেখেন, পৃথিবীতে কোনো সমস্যা না। হ্যাঁ, যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি। এবং বাংলাদেশে এত ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে, যে এদের সামনে কোনো সমস্যা হয়ে থাকবে না। হ্যাঁ, আমরা তো বুড়া হয়ে গেছি, ধরেন আমাদের চিন্তা হয়তো একটু পুরনো হবে, কিন্তু আমরা যদি একটু ধরে দিতে পারি যে কোন রাস্তায় যেতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আরো ইনোভেটিভ সলিউশন বের করে ফেলে দিতে পারবে আমাদের। তবে দাদা, আমি দাদা মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল, গম বা এই জাতীয় খাদ্যশস্য আমরা যে আমদানি করি, এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা কেন্দ্রিক হওয়া উচিত। তাহলে কোয়ালিটিও বাড়বে। মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য। এবং গত এই 54 বছরে ইন্ডিয়ার যেই আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আর কি, সকল ক্ষেত্রে, তো আমার মনে হচ্ছে তার একটা জবাব দেওয়া উচিত। ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক মানে বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে, অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক খারাপ অবস্থা। আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি, মানে জেন্টাল ওয়েতে আর কি, যে দেখো মানে আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি, হ্যাঁ, সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন। মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জ্বলুনি উঠতো আর কি। মানে ওদের ইয়েটা কি ছিল, সেটা হচ্ছে যে আমরা তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই, সমস্ত পণ্য, ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনে আনি, ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না। ওদের বিষয়টা হচ্ছে কি, ওদের চাওয়াটা কি, আমাদের শুধু কিনলে চলবে না, আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে, দাদা আমাদেরকে দিয়েছেন, আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা। এইটুকু শোনে না, সেই জন্য ওদের গায়ে জ্বলুনি। এমন দাদা ওইদিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনার করতেছে, ওই যে পাগলার চ্যানেল, ওই যে মলম বিক্রেতার চ্যানেলে, ওরা উস্কাইতেছে যে কি হয়েছে, যে বাংলাদেশিরা এই যে আসে না, তো সমস্যা কি হয়েছে, আমাদের তো ওদেরকে আমাদের বন্ধ করতে হবে, বাংলাদেশে আসা, ওরা এই দেশে এসে চিকিৎসা নিয়ে যায়, এই সেই। পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসছে, বুঝছেন, খাওয়া হাগা সব বন্ধ করে দেবেন নাকি আমাদের? আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ। আমরা দাদা যদি খালি চীন, পাকিস্তান, এদিকে 2 দেশের সাথে যদি পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো, এবং চীন যেটা আমি যে এটা দেখলাম, এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে, এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ, তার চেয়ে তারা কম নিবে। তারপর চিটাগাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য, যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই, এবং সেটা খুব চিপ রেটে করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে বিমানের টিকিট ভাড়া বোধহয় একটু বেশি, এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে, অনেকগুলো কাজ করে আসে, এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি এমন করে টেকনোলজিতে করার জন্য ওদের যেই এখানে হারবার্ড যা আছে, MIT এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি আপনার কি বলে, চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমা না, তো সেখানে পাঠানো যাইতে পারে।
মানে ইলিয়াস, ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। এবং আমরা যে চিকিৎসার জায়গাটা যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার, এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয়, তাই না? হুম। সেটি যেহেতু তারা বন্ধ করেছে গাঢ় একটা অ্যাটিটিউড করে, একটা স্বৈরাচারী শাসককে রক্ষা করার নামে, মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ। তো আমার মনে হয় যে আমাদের ওই চিকিৎসার জায়গাটায় আমরা চীনের দিকেই থাকি, পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে। আর আমাদের দেশে তামিম ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম একটা আস্থা বেড়ে গেছে, বুঝছেন? না কনক, মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। বিং এ ডক্টর, এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি। হ্যাঁ, কিন্তু আম, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে আম, বড় জোর খুব বেশি হলে, মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও, বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে। এটা করতে হলে বড় জোর 10 বছর সময় লাগবে। মানে ধরেন আমি যদি দেশে যাই 10 বছর যদি কাজ করতে, সরকারে থাকতে হবে না, সরকারে থাকার দরকার নেই, সরকারের বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না, বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব। হ্যাঁ, এবং বাংলাদেশে মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে। সমস্যাটা কোথায় হয় আসলে, মানে আমি বলি, মানে বিং এ ডক্টর, আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে করার জন্য, এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে, সে ভয়ানক অসহায় হয়ে আসে। এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে। অনেক কথা আছে যেটা বলে, যেটা হয়তো শোনার দরকার নাই আমার, এজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই, প্রাসঙ্গিক না, কিন্তু সে কথা বলতে চায়, শোনাতে চায়। হ্যাঁ, এই কথাটা শুনতে হবে, সময় গেলেও শুনতে হবে। হ্যাঁ, এবং আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম, আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম, আর কোনো সমস্যা আছে, আর কিছু বলবেন, আর কিছু। হ্যাঁ, এইরকম করে আমি শুনে নিতাম একদম শেষ পর্যায় পর্যন্ত। এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত, তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত। এটা একটা বিষয়। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে। হ্যাঁ, মাফিয়াটা সব ব্যাপারে, যেমন হসপিটাল মাফিয়া হয়েছে, তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে, হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে। আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না, এটা কিনে আনতে হয়, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে, আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম, আমি এখন জানি না কত দাম, ধরেন এটার দাম ধরেন 3 থেকে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা যদি দাম হয়, তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে 70 থেকে 80 হাজার টাকা কমিশন পাবে। হ্যাঁ, আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা, চ্যালেঞ্জ করতে এসেন না, আমি একেবারে খাইয়া দেবো কিন্তু। হ্যাঁ, তো তাহলে এই যে 70,000 টাকা গেল, এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল। এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না, কারণ ডাক্তার তো ডিভাইসের মালিক না, ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি, ডিভাইসের একটা দাম আছে, তৈরি হয়েছে, এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম। এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই না, মানে হসপিটালে যদি আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্টকে কোনো ডাক্তার রেফার করে, সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায়। হ্যাঁ, সেই জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে, বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে। তো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টরকে, এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার, স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি। দেশে আমি ফিরে গেলে আর কি, হ্যাঁ, মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর কি, আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ। এবং এটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন। মাফিয়াদেরকে বন্ধ করতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে। হ্যাঁ, সেটা যেই করুক, হ্যাঁ, সেটা আমি তাকে সাপোর্ট দিই বা আমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিই, বা সে নিজেই এটাকে ড্রাইভ করুক। দাদা, আরেকটা বিষয় আমি জাস্ট আপনার সঙ্গে যোগ করি। ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে যে পরিমাণ ঘুষ দেয় ডাক্তারদেরকে, গাড়ির বাড়ি থেকে শুরু করে মানে চেম্বার সাজাই দেওয়া পর্যন্ত, এবং ভালো ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয়, খুবই ভালো মানের ওষুধ, আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে। কিন্তু এমাররা যে ডাক্তারকে ঘুষ দিয়ে মানে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করে, মানে এই যে অনৈতিক যে কাজগুলো, আমার তো মনে হয় যে খুব রিসেন্ট যদি ধরেন এই কমিশন বাণিজ্য আর এমআরদের এই অ্যাক্টিভিটি বন্ধ করা যায়, চিকিৎসা ব্যবস্থায় ধরেন 50% একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কি, এটা সামগ্রিক মেধাহীনতার বিষয়। মানে আমিও তো এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি, তাই না? মানে আমাদেরকেও ডাক্তারদের কাছে দিতে হয়, আমাদের রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে যায়। এবং এখানে যে ধরনের রুলস এবং রেগুলেশন আছে, মানে অনেক ডাক্তার ধরেন আমার সাথে মিট করলেন, হ্যাঁ, কথা বলবেন, বা বললেন যে তোমার সাথে এই টাইমে আমি মিট করি।
আমাকে অফিস থেকে রেঞ্জ দেওয়া আছে, আমি ঠিক কত টাকা খরচা করতে পারবো ওনাকে চা কফি খাওয়ানোর জন্য, হ্যাঁ, বা আমি ওনাকে কি গিফট দিতে পারবো, এটা টাকায় অঙ্কে ইয়ে করা আছে, এবং আমাকে এটা এসে ডিক্লেয়ার করতে হয় যে আমি এটা দিয়েছি ওনাকে, আমি ওনাকে এই রেস্টুরেন্টে খাইয়েছি, এই যে এত বিল, এবং এটার দাম জানেন, আমি ইয়ে বলি, দুজনকেই বলি আর কি, মানে এটা লাঞ্চ যদি করাতে হয় তাহলে এটা 18 ইউরোর বেশি না। 18 ইউরোতে লাঞ্চ হয় কোনো ইউরোপে? হয় না তো, ভালো লাঞ্চ তো হয় না, তাই না? মানে আদতে আসলে আমরা কিছু করতে পারি না। আমরা এই দেশের ডাক্তারদেরকে গিফট, স্যাম্পল, এইটা সেটা এগুলো আমরা দিতেই পারি। আমাদেরকে করতে হয় আমাদের ইন্টেলেকচুয়াল কাজ করতে হয়। আমাদের রিসার্চ করতে হয়, রিসার্চ ডেটা দেখাইতে হয়, এটা দেখায় কনভিন্স করতে হয়, হ্যাঁ? অন্য কিছু করার এখানে সুযোগ নাই। ওই সিস্টেমটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব, এবং যেহেতু এটা করতে পারছে না বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেই জন্য তারা ডাক্তারকে যে টাকা দেয়, মাসোহারা দেয়, মানে মাসে মাসে খাম দেয়, হ্যাঁ? এবং এটা কিরকম জানেন, মানে এটা বলি না, এটা যারা শুরু করেছে, যারা এটা ইয়ে করেছে, এইরকম একটা কোম্পানির একজন সেলস ম্যানেজার বলতো আর কি, ডাক্তার সাহেব এতিমখানা দিয়েছে এই যে রশি, ডাক্তার সাহেব এতিমখানা দিয়েছে এই যে রশি, ডাক্তার সাহেব এতিমখানা দিয়েছে এই যে রশি, ওনারা খুব খুশি। চতুর্থ মাসে এসে বলতো, ডাক্তার সাহেব আপনি দিয়ে দিন এই যে রাখেন। বুঝতে পারছেন? মানে এই যে শিফট, এই যে আস্তে 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 তাকে সেন্সিটাইজ করে, শিফট করে, তাকে করাপ্ট করে ফেলা, এই করাপ্ট প্র্যাকটিসের মধ্যে ঢুকিয়ে ফেলা, এটা করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রি। এবং আপনি তো দাদা ওইটা তো জানেন না, এখন এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাপাই দেয় এমআর মানে ওষুধ কোম্পানিগুলা, এবং যেটা নিচে নিচে এরকম একটা কার্বন পেপার থাকে, কি প্রেসক্রিপশন লেখা হচ্ছে ওটা শেষ হওয়ার পরে জমা দিতে হয়। মানে এইটা তো মাইর ছাড়া উপায় নাই, অবস্থাটা ছাড়া উপায় নাই, ধরে ওই কোম্পানিকে ধরে কোম্পানির মালিককে একদম সপাং করে মাইক দেওয়া উচিত, গুলিস্তানে কামানের উপরে দাঁড় করায়। যে কোম্পানি এটা করেছে সেই কোম্পানির মালিককে অথবা মার্কেটিং ম্যানেজারকে। এখন এই প্রসঙ্গে আপনারা বলতে পারেন যে দাদা আপনি তো বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এই ধরনের কাজ কি আপনি করেছেন? মানে এইরকম কাজ আর কি? না, আমি করিনি। আমার কোম্পানিতে কাজ করেছে এরকম অনেক লোক আছে এখন, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আপনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খোঁজ করলে আমার D16 এ কাজ করেছে, আমি ধরেন লাস্ট তো কাজ করেছি D16 এ 2010 থেকে 18 পর্যন্ত 8 বছর D16 এ কাজ করেছে। সেই সময় ধরেন এখন আপনি প্রায় 300 লোক পাবেন যারা D16 এ কাজ করে এসছে, যে কারোর সাথে কথা বলতে পারেন, এনিওয়ান। নরমালি তো যে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হলে ওষুধ কোম্পানির লোকজন দেখতে চাইতো যে প্রেসক্রিপশনটা একটু দেখি ডাক্তার সাহেব কি ওষুধ লিখছে। পরে তারা ডাক্তারকে আর ট্রাস্ট করলো না, মানে এত ঝামেলায় গেল না, তারা প্রেসক্রিপশনের বই ছাপাই দিছে, যা লিখবেন কপি থাকবে, আমি জাজ করবো যে আপনি। এটা রোগীদেরকে বলতে চাই, প্রেসক্রিপশন হচ্ছে অত্যন্ত প্রাইভেট একটা বিষয়, প্রপার্টি, হ্যাঁ, অত্যন্ত প্রাইভেট রেকর্ড, এবং এইটার ছবি তোলা, অন্য কাউকে দেখতে চাওয়া এক্সেপ্ট ফার্মাসিস্ট, এটা আইনত নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ, হ্যাঁ। এবং এই আইনটাকে এনফোর্স করতে হবে, এটা বাংলাদেশ সরকারকেই করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কেই করতে হবে এটা, এবং এই মাফিয়াদেরকে যদি এখনই চেক না করা যায় তাহলে এটা পরে এত বড় মাফিয়া হয়ে যাবে যে কেউ এটা সামনে আর দাঁড়াতে পারবে না। এবং আমি এই প্রসঙ্গটা আসতে ভালো হয়েছে, আপনি যদি বলেন যে এই যে কমিশন আপনার এমআর এর বাইরে হচ্ছে প্রাইভেসি, মানে আপনি দেখেন যে আমাদের যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে একটা হসপিটালে পায়ে ব্যথা পেয়ে চিকিৎসা নিল, আমি মানে একটু পরেই দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ তার এই যে প্রেসক্রিপশন থেকে শুরু করে এক্সরে রিপোর্ট পর্যন্ত সব পাবলিক করে দিছে। তো আজকে যদি আপনি একটা চিকিৎসা নিতে যান, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে চিকিৎসা করবেন, আধা ঘন্টার মধ্যে আমি আপনার পুরো রিপোর্ট বাইর করে ফেলতে পারবো, যে আপনার ব্লাড রিপোর্টে কি আছে, এক্সরেতে কি আছে, ডাক্তার কি অ্যাডভাইস করছে সব। ডাক্তার ইন্টারভিউ দিয়ে বলবে যে তামিম ইকবালের মতো উনি তো সিগারেট খায়, উনি তো মদ খায়, উনি তো এই করে, সব বলে দিবে। কিন্তু মানে এটা এক ধরনের মানে এই এথিক্যাল এই জায়গাগুলি কিন্তু এথিক্স এর মধ্যে আছে না দাদা, এটাতে পড়ানো হয় তো, পড়ানো হয়, এখন পড়ানো হয়, মানে আমরা পড়ে এসেছি, এখন পড়ানো হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা পড়ে এসেছি, হ্যাঁ, আমরা পড়ে এসেছি, এবং আমাদেরকে ওথ নিতে হয়, একটা শপথ নিতে হয়, হ্যাঁ, এবং সেই শপথের মধ্যে এই প্রাইভেসি, রোগীর প্রাইভেসির বিষয়টা আছে, এটা আমরা বলতে পারি না, এটা কোনো ডাক্তার বলতে পারে না। এবং আমি আসলে অবাক হয়েছি যে একটা অপারেশন টেবিলে নাহিদ বসে আছে এবং ছবি তোলা হচ্ছে, নাহিদেরও উচিত হয়নি ছবি তুলতে দেওয়া, নো ওয়ে, হ্যাঁ। তামিম ইকবাল আইসিইউতে ডাক্তাররা তার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ডাক্তার বা হসপিটালের লোকজন, আমি জানি এক্স্যাক্টলি ডাক্তার কিনা, কিন্তু এগুলো তো অন্যায়, এগুলো তো রোগীর প্রাইভেসি লঙ্ঘন। এবং ভবিষ্যতে তামিম ইকবাল বা একটু পরিচিত রাজনীতিবিদ বা অন্য কেউ এই বাংলাদেশে চিকিৎসা না করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে তার প্রাইভেসি থাকবে না, তার অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যা গোপন থাকবে না। ডাক্তার অন্তত তার বৌদে যায় বলবে যে আজকে তো পিনাকি ভট্টাচার্য আসছিল, আরে জানো না এই সমস্যা, বুঝছেন তো। তার বউ আবার ধরেন রাষ্ট্র হয়ে যাবে পরের দিন স্কুলের বান্ধবীদের কাছে, মানে অভিভাবক বান্ধবীদের কাছে। তো দাদা আমি একটু আমরা একটু ইয়েতে থাকি, আর প্রসঙ্গটা ইয়ে না করি, যে ধরেন সামনে সরকার কিন্তু বিএনপি সরকারি, বিএনপির বাইরে কিন্তু নতুন কোন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা ভাবার কোনো সুযোগ কিন্তু নাই, মানে আপাতত আর কি বাংলাদেশের যে প্রেক্ষাপট বা সবকিছু। কিন্তু সেখানে ধরেন বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি,
মানে সংস্কারের জায়গাটা আমরা যতটুকু আমরা বুঝি যে এই অনির্বাচিত সরকার বলেন আর যাই বলেন ডক্টর ইউনূস সরকারের পক্ষে যতটুকু সংস্কার বা বিচার করা সম্ভব এটা আর অন্য কারো পক্ষে সম্ভব না। মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আসলেই সম্ভব না কোনোভাবেই। নানা রকমের চাপে, নানা রকমের কিছুতে। আর পলিটিক্যাল নেতারা তো সব একে অপরের ভাইরা ভাই। তাই না? তো অনেক ভাইরা ভাইয়ের রিকোয়েস্টে অনেক কিছু ওলটপালট হবে। তো মানে আমরা কি মানে জনগণ চাচ্ছে একটা দীর্ঘ সময় থাকুক ডক্টর ইউনূস। বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এক হুজুর দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে ইউনূস সাহেব যতদিন বেঁচে থাকেন ততদিন যেন নির্বাচন না হয়। তো আবার ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি আবার বলেছেন যে না ডিসেম্বরেই নির্বাচন হবে। অর্থাৎ এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এরকম একটা বিপ্লবের পরে আমি যদি সিরিয়ার দিকে তাকাই বা অন্যান্য বিপ্লবোত্তর দেশগুলোর দিকে তাকাই, তার প্রেক্ষাপটে আমাদের প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি মানে কি বলবো? মানে মনে হচ্ছে যে বিপ্লবটা একটা পানি ভাত আরকি। এটা কিছুই না। এটা হইতেই পারে। মানে মানুষ এভাবে জীবন দিবে, মানুষ এভাবে অন্ধ হবে, পঙ্গু হবে, এটা সব খুবই স্বাভাবিক। তো আপনি আপনার কাছ থেকে একটু শুনি তারপর ইলিয়াসের কাছে যাব। না, প্রথম বিষয়টা হচ্ছে যে ডেফিনিটলি আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে, সেটা আসবে। এবং এটা আমাদের সবারই প্রত্যাশা। এবং এটা যেটা কনক বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে। আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল, তারই আসা উচিত। সেটা উচিত, ঔচিত্যের ব্যাপার আরকি। আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। হ্যাঁ? আমি সেই ফ্যাক্টর গুলো একে, একে আলাপ করব। জি। অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না। মোটেও না। বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডেস্ট্রয় করেছে। হ্যাঁ? সমস্ত সিস্টেম। মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, প্রশাসন, পুলিশ, আর্মি, কোন ইনস্টিটিউশন, স্টেট ইনস্টিটিউশন বাকি নাই। সব ইনস্টিটিউশনকে ডেস্ট্রয় করেছে। এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে হবে। এটা যেন কাজ করে। হ্যাঁ? ধরা যাক যে আমি একটা সবাইকে বলি যে বিএনপি কেও বলি যে যেই নির্বাচন আপনারা লাস্ট হারলেন, মানে যে নির্বাচনটা মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আরকি। যে নির্বাচনে আপনারা হারলেন আম এবং লজ্জাজনকভাবে হারলেন। খুবই কম আসন পেলেন। ওই নির্বাচনের যে মেকানিজম, ওই নির্বাচনের পরের যে প্রশাসন, আর্মি, সেটা কি ইনট্যাক্ট আছে? নাকি তার চাইতেও প্রো ইন্ডিয়া, প্রো হাসিনা হয়েছে? আমার প্রশ্ন এটা। মানে যেই নির্বাচনে আপনারা হারলেন, যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম 1-11 এর পরে, হুম। ওই নির্বাচনে যেই সেটআপ ছিল প্রশাসন এবং আর্মিতে, স্পেসিফিক্যালি আর্মিতে, সেই সেটআপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে? নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে? প্রো ইন্ডিয়া হয়েছে। ঠিক তো? আরো খারাপ হইছে। তাহলে আপনি ওই র‍্যাংক অ্যান্ড ফাইল এটাকে রেখে আপনাকে কিভাবে হারানো হইছে? এটা আপনি বলেন বিএনপি। আপনাকে হারানো হইছে কিভাবে? খুবই কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হইছে। ওই নির্বাচনে এমনভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপির। হ্যাঁ? এবং এটা বিএনপিকে স্বীকার করতে হবে। আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই, তাই না? তো ওই সেটআপটা আরো খারাপ হইছে। এবং এটা তো আর্মি করছে। ওটা তো আর্মি করছে। তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো। মইনু এবং ফখরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট। আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা। ওই আর্মিটা আরো খারাপ হইছে। ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে। এখন তো এটা মোর অর লেস প্রো কি বলবো ইন্ডিয়ান আর্মি। তো এই আর্মি একটা ফেয়ার ইলেকশন দেবে? হ্যাঁ? মানে করতে দেবে? এইটা বিশ্বাস করেন? সম্ভব না। করতে দেবে না। হ্যাঁ? আমরা যদি ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় যে ধরেন এটা বিএনপির এটা বিএনপির আ জরিপ। ব্রেইন দেখছি তো আমরা সবাই দেখছি। আম ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা ৪১% বিএনপি কে ভোট দেবে। অ্যাবসোলিউট মেজরিটি হয় বিএনপি। কিন্তু আরো কিছু আছে ওইখানে। আম আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম। গতকাল না পরশুদিন যে জামাতে ইসলামের ভোট কত? জামাতে ইসলাম ৩০০ আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে ৯১ সালে প্রথম। হুম, হুম। এখানে ভোট পেয়েছিল তারা ১২.৩% সম্ভবত। এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি, তাহলে আমরা দেখব ১৪% এর মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল। হ্যাঁ? এবং ১৪% কিন্তু একটা খুবই সিগনিফিক্যান্ট নাম্বার। এখন অনেকে বলেন 2%, 3% জামাতের ভোট, 4% নো। তারা সব আসনে নির্বাচন করেনি। তারা কিছু আসনে নির্বাচন করেছিল। ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3%। কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় ১২.৫% এর মতো ভোট ছিল। বিএনপির যে জরিপ এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে ৩১% এর মতো। হুম? এখন ধরেন ছাত্রদের ভোট ওখানে কত আসবে? 5% এর মতো ভোট আসবে। তো আমরা যদি অন্য সমস্ত বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয়, তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা
বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে, সেটা আমি গায়েব নেই না, কিন্তু তা তো না। মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে। ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি, তাহলে তাদের অবস্থাটা কি হবে? ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, হ্যাঁ, যারা কাজ করছে, যারা সোশ্যাল মিডিয়ায় একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে, ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক কম হোক, একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে। তারা যদি পুরোটা, মানে ধরা যাক, আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি, কনক, আপনি, আমি, ইলিয়াস, আমরা তো কেউ অ্যান্টি বিএনপি না। আমরা তো জিয়াউর রহমান, প্রো জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানকে আমাদের পলিটিক্যাল আইকন মানি, তাই না? তো আমরা তো সবাই ন্যাশনালিস্ট, তাই না? আমরা, এবং ট্রু সেন্স, মানে মানুষ যাতে সাধারণভাবে বোঝে, আমরা তো সবাই রাইটেস্ট, তাই না? তো আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না বিএনপি। আমরা তো শত্রুও না, আমরা শত্রু হতেও চাই না বিএনপি। বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে, হ্যাঁ, আমাদেরকে শত্রু বলা শুরু করছে। এবং কিভাবে দেখেন, আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে, আমাদের নামে মামলা দিছে, আমাদেরকে দেশ ছাড়া করছে, কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে। ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে না, হ্যাঁ। এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও, আমরা তো পার্সন, ব্যক্তি। এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে, সোশ্যালিটি দেখাইছেন, আমি তো ডাক্তার, আমাকে তো দেখাতে পারতেন যে ভাই 31 দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে, দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, দেখাতে পারতেন তো। তাইলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো, আমরা ওন করতাম আপনার 31 দফাকে। কনক স্যার আপনি ওন করতেন, ইলিয়াস তুমিও ওন করতা। তো আমাদেরকে ওন করার সুযোগ দিলেন না তো। আমি একই জিনিস বলবো আমি জামাতকেও, আমি একই জিনিস বলবো জামাতকেও। মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে। এখন আমি শিওর যে জামাতের, আমি তো খুবই মাইডিয়ার লোক, সবাইকে ফোন টোন করে, আমাকে ফোন করে। কিন্তু এটা তো ফোন করে উনি বলেন কি, আপনার শরীর কেমন আছে দাদা, বাড়ির সবাই ভালো আছে? আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে এগুলো শুনতে চাই না, আমি শুনতে চাই পলিটিক্স, রিয়েল পলিটিক্স শুনতে চাই। হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে, মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো, অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো, তখনও থাকবে আপনাদের সাথে, সেটা অসুবিধা নেই। আমি শুনতে চাই পলিটিক্স, আপনার প্রোগ্রাম, আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন, আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, হ্যাঁ, আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন, চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন, সংবিধানে কি কি পরিবর্তন আনবেন, মানুষের জীবনে কিভাবে, এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলামোফোবিয়ার চাষ করছে, এটাকে কিভাবে ফাইট করবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন, আমি তো জানতে চাই। হ্যাঁ, এই জিনিসগুলো তো জানতে চাই। এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা। আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই, আমার কোনো ব্যবসাপাতি নাই, আমার চাকরি বাকরি নাই, তাই না? ওইখানে তো আমাদের সকলের তাই না? আমাদের চাওয়া তো একটাই, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, দেশটা প্রোটেক্টেড থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাকুক, এটা আমরা চাই। এইটার জন্য আমাদের সাথে কথা বলতে অসুবিধা কোথায় আপনাদের? হ্যাঁ, তবে দাদা ধরেন আমি যেটা দেখছি আর কি, ওনারা এখনো সেই 2001-এর যে রাজনীতি, সেই রাজনীতি ওনাদের মাথায় আছে। মাঝখানে যে 24 বছর পার হয়ে গেছে এটা অনেকেরই খেয়াল নাই। এবং ধরেন যে ওনারা যে কথায় কথায় ধরেন আওয়ামী লীগের স্টাইলে আর কি, যে আমার পক্ষে না, আমার পক্ষে বলতেছে না, বা আমার যে দাবি সেটা সমর্থন করতেছে না, তার মানে হচ্ছে আমার বিপক্ষে, এ আমার বিপক্ষে দল, এ আমার ক্ষতি চায়, এরা এই করতে চায়, ওই করতে চায়। এবং আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল, ক্রমশ বিএনপি সংঘবদ্ধভাবে সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আর কিছু কিছু নেতা ওই যে হাসিনার স্টাইলে বলার চেষ্টা করছেন, বা কেউ কেউ বলছেন যে ইউটিউব নাকি আমরা করতেছি, টাকা কামাচ্ছি। আরে বেটা, তুই একটা কমিটি বাণিজ্য করে যে টাকা কামাস, আমরা এক মাসে ইউটিউব করে তার 10 ভাগের 1 ভাগ আমাদের এই ফান্ডে ঢুকে না, আমরা পাই না। বা আমাদের আমি বলি, আমি ইলিয়াস আমাকে ওর দুঃখের কথা বলতেছিল যে ওর কত 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 টাকা ওর ধার, এবং ওর পিছনে কিভাবে ইয়ে গুলা, মানে কনক, আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি, হ্যাঁ, আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত 380 ইউরো মতো, 380 ইউরো। এবং 380 ইউরোতে তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না, হ্যাঁ, খাওয়া যায় না, খাবারের ইয়ে হয় না। তো আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে 380 ইউরোর মধ্যে খাবার আছে, খাবার ছাড়াও তো আরো কিছু, চুল কাটতে হয়, তাই না, আমাকে জামা কাপড় কিনতে হয়, এই জিনিসগুলো তো আছে। তো এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে 200-250 ইউরোর মধ্যে যেন আমি খেতে পাই, সেটাও কিন্তু সম্ভব হতো না। এবং আমি কি করতাম জানেন, আমি এই যে আমরা যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে, সুপার মার্কেটে নেয়ার এক্সপায়ারি প্রোডাক্ট গুলো খুব কম দামে রাখে আর কি, কম দামে মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয়, একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিসটাকে খুব অল্প দামে। আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিউজি লাইফে। হ্যাঁ, কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন, আপনি কিভাবে চলে, আপনি কিভাবে পান, আপনার খাওয়া দাওয়া কিভাবে, আপনি কি খাইছেন আজকে। না, তখন তো দাদা ওনাদের ওই ইনকামটা ছিল না। এখন যে ইনকামটা হয়েছে, যে বলেছেন যে আপনাদের প্রয়োজন হলে চাঁদা তুলে আপনাদেরকে দিবেন, এটা তো ছিল না তখন ওনাদের। আমাদেরকে চাঁদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে, চাঁদা তুলে শহীদ পরিবারগুলোকে দিক, এখনো তো দিতে হয় আমাকে।
আমাকে দিতে হয়। আমি তো কয়েকটা শহীদ এই পরিবারের দায়িত্ব চাঁদাটা আসলে নিচ্ছি। কোন চাঁদাটা আমি বুঝতে পারিনি। এটা কি এমনিতেই মানে মানুষের কাছে চেয়ে নাকি যে এই চাঁদা নিয়ে মানুষ এখন কথা বলছে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড কিমি বলে এগুলোর ওই চাঁদা কিনা এটা আমাদের না জানা উনি তো মির্জা আব্বাস তো প্রথম থেকে চাঁদাবাজ। উনার যে সম্পদ আজকে তো ভিডিও করছে, আমি জানি না দেখছো কিনা। উনার যে হিস্ট্রি, ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন। এই জন্য না উনি আমাদের বিরুদ্ধে বলছেন। নো, এটা প্রত্যেককেই দেখাতে হবে। মানে নির্বাচন আসুক, প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত, বিএনপি, যে দলই হোক না কেন, সেই দলের এমনকি এনসিপি, ছাত্রদের দল, প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো, তোমার যে সম্পদ, এই সম্পদের উৎসটা কোথায়, এটা দেখাতে হবে। ইলিয়াস, আপনার কাছে শুনি। আর দাদা, আপনি তো আপনার কথা বললেন, আমার বিষয়, আমরা তো ইলিয়াস আর আমি তো কাছাকাছি একই শহরে পাশাপাশি থাকি। মানে স্ট্রাগলটা কিভাবে হয়েছে? কাউকে কখনো কি পাশে পাইছি আমরা? এখন যত বড় বড় মসমস কথা বলতে নো ওয়ান, কিভাবে আমরা করছি, কিভাবে আমরা মানে এত কিছু পদ্ধতি কাজ করে যাচ্ছি, মানে সেই জায়গাটায় ধন্যবাদ না দিয়ে মুখে মুখে বলছে আহা উহু বলছে, কিন্তু এই যে হ্যাঁ কোনো সাপোর্ট তো নাই। এখন তো তারা মোটামুটি হুমকির মধ্যে রাখছে আর কি, মানে তারা আমাদেরকে খায় ফেলাবে। এবং সেই সময় বুঝছেন, মানে সেই সময় যদি কেউ দাওয়াত দিত না, আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম, কারণ ওই যে একবেলা খাবারের খরচ আমার কমবে। হ্যাঁ, অনেকের ইয়েতে যেতাম, যে যেই খাবারের দাওয়াত দিত আমি যেতাম, যে খাইতাম। দাদা, আমি তো ইলিয়াস যে খুব ভালোভাবে জানে, আমি তো আমেরিকা যে আসতেছি, আমি এসে ইলিয়াসের এখানে উঠছি। মানে ইলিয়াস আমার 3 মাস আগে মাত্র আসছে। মাত্র $1000 পকেটে নিয়ে আমি এই বিদেশে চলে আসছি। কারণ আমার যা জমাজাতি যা ছিল, সব তো আমার মামলা মোকদ্দমা সবকিছুর পিছনে গেছে। এবং আমার এই 9 বছরের আমেরিকার লাইফে আমার এখন পর্যন্ত যে লোন, মানে এগুলো কিভাবে শোধ করবো, এগুলো মাঝে মাঝে যখন চিন্তা করি আমি খুব অস্থির হয়ে উঠি। যাই হোক, এগুলা ব্যক্তিগত বিষয়, এগুলো না বলি। ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন এই যে ধরেন, আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদ যে এখনো মনে করছে 2001 সালের তারা আছে, নতুন যে 7 কোটি ভোটার, এই বিষয়টা তাদের মাথায় আদৌ কাজ করছে কিনা, এইরকম একটা বিপ্লব তারা বুঝতে পারছে কিনা যে নতুন প্রজন্ম আসলে কি চায়, সেই জায়গাটায় ধরেন আমরা ডক্টর ইউনূসকে সমর্থন করছি, কারণ তিনি যেন একটু সংস্কারটা করে দিয়ে যান, হাসিনার বিচারটা করে দিয়ে যান। সেই জায়গাটায় আপনার পর্যবেক্ষণটা, আপনার বক্তব্যটা একটু শুনি আমরা। ইলিয়াস, আনমিউট করেন। আমার অ্যালার্জিতে খুব সমস্যা হচ্ছে, খুব শর্টে বলে শেষ করি। সেটা হচ্ছে যে ধরেন আমি কথাগুলি কখনো বলি নাই। আজকে যেহেতু ৩ জন আছে তো ৩ জনকে নিয়েই কথাগুলো বলি। ধরেন পিনাকিদা যে কথাটা বলল যে আমরা বিএনপির শত্রু না। আমরা জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই। খালেদা জিয়া দেশ চালিয়ে, তারেক রহমান তো দেশ চালান নাই কোনোদিন। যেহেতু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি। খালেদা জিয়ার যেই পদ্ধতি, খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যেই চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকেও আমরা একদম 100% আমরা সাপোর্ট করি। তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন? ধরেন আমার কথা যদি আমি বলি, আমি এই ৫ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে কনক ভাইও জানেন এই বিষয়গুলো, উনার কাছেও আসে। আপনার কাছে তো আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই, যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে। তারাই এখন ওই চাঁদাবাজিগুলো করছে, তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে। সব জায়গায় একই অবস্থা। বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে, আমি যদি একটা করে খালি আমার আসনের কথা বলি, আমার চুয়াডাঙ্গারই যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ, নিউজ বানানো শেষ, খালি দিচ্ছি না আপনাদের জন্য। কেন জানেন? কারণ আমরা যদি এখন বিএনপিকেই করি, ধরেন বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন? আমরা বলি না, আমার চ্যানেলে আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু করছে না। কিন্তু আপনার মাঠের কথা তো চিন্তা করতে হবে। একটা অপোজিশন তো আছে, এরকম তো না যে শেখ হাসিনার মতো 2014, 18, 24 নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন, সেটা তো সম্ভব না। আপনাকে তো ফাইট করতে হবে। যদি ফাইট করতে চান, যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন, ওই বাজারটাই যে একটু শোনেন তো মানুষের কাছে যে কারা চাঁদাবাজি করছে। আপনি ধরলাম আপনার দল খুব ভালো, কোনো সমস্যা নেই। আপনার দলের নাম ভাঙাচ্ছে তো। তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটারই খবর আসে সে ওটাকে বহিষ্কার করে। ইলিয়াস, আমি একটু যোগ করি। আপনার দেশে থেকে কি করেন? ইলিয়াস, আমি একটু যোগ করি। গত ৮ মাসে প্রায় ১৭০০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই, যাদেরকে বহিষ্কারের কোনো সুযোগ নাই। এবং তারা আওয়ামী লীগ করতো। তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল। সেই মানুষগুলো কি করছেন? এখন এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে। আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক। কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান, আমাদের অবস্থান সেম। আমরা তো চাই আপনারা আসেন। কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন,
তাহলে তো আপনাদের সমস্যা হবে, আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে। যে যেইভাবেই বলেন, ডক্টর ইউনূসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা, উনার যে উপদেষ্টা পরিষদ, আমি ফারুকী, তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল, এদের কিনা আমার একদম চরম আপত্তি আছে। আমাদের অনেকের, সারা দেশের মানুষের আছে আপত্তি। আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি। কিন্তু দেখেন, এই যে আজকে যে আলোচনা, এই আলোচনার ভেতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে একটা বাজে কথা বলেছি? তার যে আমরা ফেসবুকে পোস্ট করেছি। চীনে গিয়ে তার যে সফলতা, থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা, দেশে যে সফলতা দেখাচ্ছেন, রিজার্ভ নিয়ে, ঈদ নিয়ে, মনে হয় আজকে জীবনের ১ম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছি আমি, কালকে আমার এখানে পোস্ট করেছি। কেন করলাম? এই সরকারকে আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক। এখন আপনারা যদি মনে করেন, আপনাদের বিএনপির দেখেন, কথাবার্তাগুলো দেখেন। আমরা ভারতের সাথে সমস্যা চাই না। আমরা আওয়ামী লীগের চাই না। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না। এটা নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে, এরকম লোকজনও টকশোতে যায় বলছে। উনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক। আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে। আমি তো ফারজানা রূপা না। আমি তো শাবান মাহমুদ না। আমি ইকবাল সুবানো না। সো আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে, আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হইয়া তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে। এটা আমি বলব না, কখনোই বলব না। আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে, সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাটপারি যাই করুক, ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা, এবং তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে। ওই কারণে বলছি না, অন্য কোনো কারণ না। আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেকরে ন্যাংটা করে দিতে পারি। খালি করি না ওই কারণে। তো আমাদের বিষয়টা বুঝতে হবে। আর পিনাকিদা আজকে একটা পোস্ট করেছে, সেই পোস্টটার কথা বলি। ভারতের এইবার যেই ১০০টা এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ছিল, এই কি বলে, কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল, তাদের এই, আমি মনে করি এই আসনের ৫০টা এনে দিয়েছে, ধ্রুবরাঠে এনে দিয়েছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন, ইট ম্যাটার্স। অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না। মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না। মানুষ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে। তার মাথায় ঢুকবে কি হচ্ছে, সব দেখে তো মানুষ। সো সমস্যাটা আপনাদের সমাধান করতে হবে। নতুন করে যাদেরকে বিএনপি মনে করে, বিএনপির বিশাল ধ্বজভঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে, নিজেরা এসে তারপরে বলছে, তাদের অনেকে কান ধরে তারপরে উঠবোস করে এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল। আজকে যে মনির হায়দারের কথা বলেন, সেই কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি। ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল। আওয়ামী লীগ পলাতক। এখন ওই হাটটা তো চলতে হবে। হাট তো আর ডক্টর ইউনূস চালাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না, বাণিজ্য মন্ত্রী চালায় না। তো হাটটা চালাবে কারা? এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক। বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে, তারা গিয়ে এখন ওইটার করে। এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এখন কেন প্রচার করা হচ্ছে? এর কারণ হচ্ছে, কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেভাবে প্রচার করছে না। আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার লোক বসায় রেখেছেন। সে করবে কেন? সে তো বলে না, তার কাজ ছিল হাসিনার যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সুনাকের সাথে মধ্যে, সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল, সারা দেশের আরে বাবা বিরাট আকার, বাইডেন একটা সেলফি তুললো, সেটা নিয়ে কি মার্কেটিং করলেন? এখন করেন না কেন? ওরে নিয়ে ইউনূস নিয়ে মানে চীন যে মানে সম্মান দিয়েছে, এটা যদি হাসিনারে দিত, আর কি করতেন আপনারা? তো সেটা করে না কেন? করে না কারণ কি? কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো। ভাই ওইটা ঠিক করেন। ওগুলি যদি ঠিক করেন, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এদের কাছে আসতে হবে না মানুষের। আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের ৫ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন? কিসের জন্য? মানুষ দেখছে কেন আমাদের ভিডিও? কিছু আছে নিশ্চয়ই। আপনি মানুষের যদি গলা টিপা, অনেক মানুষ আছে। আমি নাম আর আজকে ধরলাম না। এই যে মির্জা ফখরুলের ঘরজামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে। আমারটা আমি বলছি, আমার বক্তব্য পিনাকিদা বা কনক সারোয়ারের না। আমারটা আমি বলছি। যে এই অনেক গজানো লোকজন আছে, তাদেরকে এখন সম্মান করে চলতে হবে। কেন মানুষ আমার কথা শুনে, কেন কনক সারোয়ারের কথা শুনে, কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে, এইটা তাদের সমস্যা। আরে ভাই, কেন আপনারটা শোনেন না, সেটা আপনার সমস্যা। আপনি চিন্তা করেন আপনি কি বলবেন, কি বলা উচিত, কেমনে চলা উচিত। শোনে না কেন, আমারটা শুনে কেন, সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ, বুঝে না। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এরা হচ্ছে পীর সাহেব। তা এখন এদেরকে আপনি বুঝাবেন কেমনে? এটা নিয়েও শত্রু। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি, ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমারে নিয়ে, আমি আপনার কনক ভাইয়ের নাম নাই, আমার আপনার নাম আছে, আমরা হইলাম গিয়া নাকি কি করছি। কয়েকদিন আগেও সে ফোন করলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। এখন ফোন করে, ধরেন ২ বার ফোন করে, ৩ বার ফোন করার পরে হয়তো ধরতে পারি না, একবার ফোন করে। ভাই ফোন ধরবো কয়টা? সময় পাই না তো। এটা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমাণে ফোন আসে। এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে, এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলেন, আমি কাটটা কেটে কাটটাই, দুজনই তো গুরুত্বপূর্ণ। আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে, কথা বলি। এর মধ্যে একটা ফোন মিস হয়েছে, ফোন দিতে পারি নাই, নিজের ব্যক্তিগত কাজ আছে। এখনো তো ভাই গাড়ি চালাই, এত ধান্দাবাজি করে তো খাই না। এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে। তা আপনি কি মনে করেন যে আপনার মানে এই করবেন, যা মনে চায় তাই বলবেন, আপনাদের মতো করে চলতে হবে, না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন? তবে যাই হোক, তবে এগুলি বিষয়ে অনেক আমরা শেখ হাসিনার চোখ রাঙানিতে পাত্তা দিই নাই, ২ পয়সা তোয়াক্কাও করি নাই। শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট বর্বর শাসক
শেখ হাসিনা না, শেখ হাসিনা এবং মোদির উভয়ের চোখ রাঙায়নি কেন? উভয় যে চক্র পাত্তা দিই নাই। তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখ রাঙানি আমরা তোয়াক্কা করবো, এটা ভাবে কি করে, এটাই তো বুঝি না। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই দাদা। ডক্টর ইউনূসের যে ক্যারিসম্যাটিক নেতৃত্ব, সেটা কিন্তু পরবর্তী যে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাজকে ক্রমশ কঠিন করে দিচ্ছে। মানে গুড গভর্নেন্স বলতে যা বোঝায়, একজন শাসকের যা করা উচিত, সেই জায়গাটায় আমার মনে হয় যেন সবাই শঙ্কিত। এবং আমি একবার বলছিলাম, বুকে পাথর চাপা দিয়ে অনেকের বুকের সে পাথর এখন পাথর এবার পাহাড় হয়ে গেছে, পাহাড়ের পাথর। তো এগুলো কিন্তু কঠিন করে দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু সবকিছু কঠিন করে দিচ্ছেন। আপনি দেখেন একটা একটা পাজামা পাঞ্জাবি, একটা স্নিকার্স আর একটা কঠি লাগাই উনি পুরো দুনিয়া মাথায় বাড়াচ্ছেন। হুম, এবং কোনো কিছুই নাই, দেখেন তার মধ্যে কিন্তু ওরকম কোনো এক্সপোজারও নাই। এই বিষয়গুলো কিন্তু মানুষকে খুব টাচ করছে এবং ক্রমশ কঠিন করে তুলছে পরবর্তী রাজনীতিবিদদের। তো আমরা এদের জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? পাশাপাশি ডক্টর ইউনূস কিন্তু তার এই কৃতিত্বের একটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত করছেন তার এই উপদেষ্টা পরিষদ দিয়ে। মানে মানে কমপক্ষে ১৫ জনকে তার আরো ৬ মাস আগে ঘাট ধরে বের করে দেওয়া উচিত ছিল। মানে ফর ইনক্যাপাবিলিটি অর ইনএফিশিয়েন্সি অর সবকিছু মিলায়। তো এই জায়গাটায় ডক্টর ইউনূস সাহেব কেন আ দেখছেন না, বা দেখেও তিনি কেন মেনে নিচ্ছেন? খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনে তারপর ইলিয়াসের বক্তব্য শুনবো। মানে আমি যেহেতু প্রফেসর ইউনূসের সাথে কাজ করছি, সেজন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা। উনি এটা করবেন না। হ্যাঁ? উনি উনার টিমকে এভাবেই ডিল করেন আরকি। আমি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। অল্প সময় কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমি উনার পাশের রুমেই বসতাম আরকি। এবং গ্রামীণ ব্যাংকের যে স্বাস্থ্য কর্মসূচি, সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায়। তো আমি উনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আরকি, উনি কিভাবে কাজ করেন। তো সেজন্য এটা উনি করবেন না। কিন্তু এই যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন, এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা। নাম্বার 2 হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা, এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন। এর সবকিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম। আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধহয় বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি। সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট। যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন। আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক, জামাত হোক, এমনকি সেটা এনসিপি হোক, তারপর এবি পার্টি হোক, এমনকি নূরের দল, বাম, যারাই হোক, সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে। এই ট্রানজিশনাল গভর্নমেন্টের ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত, তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত। তার যে সিলসিলা, প্রফেসর ইউনূসের যে সিলসিলা, সেইটার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন। ট্রেন্ড হতেন প্রফেসর ইউনূস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন, কার সাথে কার কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে। এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সময় আছে, কিছু প্রবলেম তো আছে, ইমেজের প্রবলেম আছে, যেটা তৈরি হোক অথবা সত্য হোক, সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মধ্যে। ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো এবং আমি অপদার্থ উপদেষ্টাদেরকে বের করে দিতে পারতাম। বিএনপিরও যারা মন্ত্রী হতে চায়, যারা ক্ষমতায় আসতে চায়, তারাও ক্ষমতার স্টেক পেলো, ভাগ পেলো। তারা ক্ষমতায় এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন ইয়ে করবে। আবার আরেক দিক থেকে দায়টা কিন্তু পুরোপুরি প্রফেসর ইউনূসের, বিএনপিকে নিতে হচ্ছে না। কিন্তু যদি এটা ফেলও করে তাহলে দায়টা প্রফেসর ইউনূসেরই থাকে। এইভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায় এবং এটা যদি বিএনপি চায়, এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপির, বিএনপিকে মানতে হবে। বিএনপি যদি চায় আমি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি অন্যান্য সব পার্টির সাথে, এমনকি প্রফেসর ইউনূসের সরকারের সাথেও ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায়, সেই চেষ্টা আমি করতে পারি। বাইরের একজন লোক লাগে, আমি ভলান্টিয়ার করলাম, আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তারাও করতে পারে। কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসিভ করেছিলাম, সেই জন্য আমি যদি এটার সাথে যুক্ত থাকি, আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো। আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আর কি। জি দাদা, এই যে ইলিয়াস আপনার কাছ থেকে একটু শুনি। ইলিয়াসের ট্রানজিশনাল গভর্নমেন্টের ব্যাপারে তোমার মতামত কি? মানে ডক্টর ইউনূসের কৃতিত্ব অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, কিন্তু তার উপদেষ্টা বা ম্লান হওয়ার থেকে আমি বলবো যে উনি যে গতিতে যাচ্ছেন, আমরা আরো অনেক বেশি সুফল পেতাম, আরো অনেক বেশি কি বলবো মানে গতিশীল থাকতো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যদি ওনার উপদেষ্টারা ওনার সাথে তাল মিলাইতে পারতেন। মানে উনি ৮৪-৮৫ বছর বয়সে যে গতিতে যাচ্ছেন, ওনার মাথা যে গতিতে কাজ করছে, তার থেকে মানে অনেক গুণ, মানে উনি 100%, উনি যদি 80% দেন, ওনার উপদেষ্টা পরিষদের কমপক্ষে 15% দিতে পারছেন না। তো সেই জায়গাটা উনি এই দায়টা কেন নিচ্ছেন বা কি করণীয়, ইলিয়াস আপনি কি মনে করেন? না, উনার ধরেন যেটা আপনি গতির কথা যেটা বলছেন, সেই গতির চাইতেও সবচেয়ে বড় জিনিস হলো আমার মনে হয় কি যে এই ডক্টর ইউনূসের কিছু, কিছু জায়গায় উনি আসলে আমার ধারণা যে উনিও তো বয়স হয়েছে। আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে গিয়ে, অর্থনৈতিক এই বিষয়গুলো দেখতে গিয়ে উনি দেশের অভ্যন্তরীণ, বিশেষ করে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এইসব মন্ত্রণালয়গুলোর ব্যাপারে উনার মনে হয় মানে সময় দেওয়ার সুযোগ কম। আমি মনে করি যে উনার
আশেপাশে এই যে প্রথম আলো ডেইলি স্টারের যেই বলয় আসিফ নজরুলের যেই প্যারালাল আর একটা গভর্নমেন্ট আসিফ নজরুল তৈরি করেছে, এই জায়গাটা দেখেন আমরা অনেক সমালোচনা করি। দেশের মানুষের আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এর সমালোচনা ওর সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা কেউ করে না। তো আমি শুধু ছোট করে এতটুকুই বলব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত যে উনার এই জায়গাগুলো ঠিক করা। উনার এই শেষ বয়সে এসে নিশ্চয়ই উনি ব্যর্থ হতে চান না। উনি যদি ব্যর্থ হতে না চান, এই জায়গাগুলো ঠিক করা দরকার যাতে এই প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে যারা আওয়ামী লীগ এবং ভারতের কালকে একটা কথা শুনলাম যে এই যে মামলাটা বাংলাদেশে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই সেম মামলাটা আমাদের আপনার ইয়েতেও করার সুযোগ আছে আন্তর্জাতিক ইয়েতে আদালতে। তো ওইখানে করার জন্য আসিফ নজরুল দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। তিনি কারণ হিসাবে বলেছেন যে এটা নাকি ওইখানে গেলে আমাদের দেশের অভ্যন্তরীণ এই তদন্তগুলোতে সমস্যা হবে, এখানে শাস্তি দিতে সমস্যা হবে। ওইটাতে হলে আমাদের এখানে সমস্যা কি? আন্তর্জাতিকভাবে যদি নাকি শেখ হাসিনাকে কোনোভাবে পানিশমেন্ট দেওয়া যায় বা বিচার করা যায়, সেটা তো আরো ভালো আমাদের জন্য। তারপরে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই যে সিলভিয়া থেকে শুরু করে আইন মন্ত্রণালয়টা তার নিজের ব্যক্তিগত সহকারী, এটা নিয়ে প্রতিদিনই বলি যে এই শামসুদ্দিন মাসুম, সে ছিল হইলো এবিএম খায়রুল হকের পার্সোনাল সেক্রেটারি, সে তার কাছে এনে বসিয়ে রেখেছে এবং আইন মন্ত্রণালয়ে শুনুক। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল একদিন ডেকে গোপনে ওইখানকার কয়েকজন বিচারক এদের, তারপরে এই সচিব এদেরকে ডাকুক, ডেকে জিজ্ঞেস করুক কি অবস্থা। অনেক জায়গায় আছে একই লোকজন। তো এদেরকে যদি সরানো যায় আমার মনে হয় আরো বেশি ভালো হইতো, মানুষ আরো স্বস্তি পেত। এই তো আর কি। আর আমি বিএনপির ব্যাপারে সবচেয়ে যে বিষয়টা বলবো যে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে, যে মানুষ যেসব সমালোচনাগুলো করে, এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে, আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা। কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য। সো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয় তাহলে অবশ্যই তাদের যে অপোজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে। এটা মনে না করে যদি নির্বাচনে যায়, আমার মনে হয় 1991 সালের নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন, আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে। তবে ইলিয়াস, আমার পর্যবেক্ষণ হচ্ছে জনাব তারেক রহমান তার যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো তার বাংলাদেশের নেতারা ঠিক ধরতে পারছেন না অথবা বুঝতে পারছেন না, এটা ডেপটা বুঝতে পারছেন না, এটার মেসেজটা ধরে কাজ করতে পারছেন। ধরেন একটা দলের প্রধানকে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক অবস্থানে সবসময় থাকতে হয়। মানে আপনি যেভাবে কথা বলি, ধরেন আজকে যদি আপনি কোনো একটা দায়িত্বে যান, আপনি এভাবে কথা বলতে পারবেন না। পিনাকিতে একটা দায়িত্বে গেলে এভাবে কথা বলতে পারবে না। আমরা এখন অনেক স্ট্রেইট কথা বলি, কিন্তু একটা দায়িত্বে যখন আপনি হ্যাঁ, তখন আপনাকে একটা ডিপ্লোম্যাটিক অবস্থান নিতে হবে। এবং আপনি যেটা বলছিলেন শুধু আসিফ নজরুলের পিএস না, প্রধান বিচারপতি যিনি পিএস, তারা তিন বন্ধু মিলে এখন সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয় চালাচ্ছে। আর আমরা অনেক কথাই বলছি, পিনাকিতে একটা কথা বলে না, ওই যে ইংরেজিতে যেহেতু বলছে নিশ্চয়ই ঠিকই কইছে। তো এখন আমার মনে হয় যে কিছু মানুষের মধ্যে এই জিনিসটা ছড়াইছে, আমরা যেহেতু কিছু বলছি নিশ্চয়ই এখানে কোনো অন্য উদ্দেশ্য আছে, নিশ্চয়ই আমরা নির্বাচনকে লম্বা করতে চাই, মানে নির্বাচনকে পিছাইতে চাই, নিশ্চয়ই আমরা মানে এরকম কিছু ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই না বিএনপি ক্ষমতা আসুক, আমরা চাই না ক্ষমতা আসলে আমাদের সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা তো বসে আছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেশে যাব। আমরা অদ্ভুত একটা সময় পার করতেছি এবং এগুলো বিএনপির লোকজন। আর ধরেন একটা খবর দিতে চাই দাদা, যেটা মির্জা আব্বাসের যে আস্থাশীল যেই আপনার বাংলাদেশের যে মিডিয়া যাদের জবাবদিহিতে আছে, তাদের তো অনেক নিউজ এখন পর্যন্ত দেয় না। তো জাস্ট দর্শকদেরকে বলি, একটু পরে আমি আমার ফেসবুকে বিস্তারিত দিব। গতকাল 5 জন সেনা কর্মকর্তাকে মানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যে যাদের কথা আমরা বারবার বলছিলাম। তার মধ্যে আছেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ, তৎকালীন 46 ব্রিগেডিয়ার কমান্ডার, আছেন মানে তৎকালীন মানে হচ্ছে জুলাই আগস্ট ওই সময়টায় কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, তিনি অতিরিক্ত মহাপরিচালক র্যাব, এডিজি তৎকালীন র্যাবের। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম, মানে বিজিবির সিও, যিনি গুলি করেছেন, প্রকাশ্যে গুলি করছে সেই সিও। মেজর মোহাম্মদ নোমান আল ফারুক, 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মোহাম্মদপুরে এই 5 তারিখেও সে গোলাগুলি করেছে। এই 5 জনকে আসলে আপনার সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে সেনা হেফাজতে এই বেসামরিক হত্যাকাণ্ড বা এইসব ঘটনার বিচারের কোনো বিধান আছে বলে আমি জানি না। পিনাকি দায় নিয়ে বিস্তারিত কাজ করেছে। আমাদের এই হচ্ছে যে এরা যেন পালিয়ে যেতে না পারে, এটা যেন কোনোভাবে পালিয়ে যেতে না পারে, এটা পালিয়ে গেলে এটা ওয়াকারের দায়িত্ব। অনেকে এই বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মেসেজ দিয়েছেন যে আপনারা একটু কিছু জায়গায় একটু বলেন যেন এরা পালাতে না পারে, কারণ ইতিমধ্যে অনেকেই পালিয়ে গেছে, অনেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তো দাদা আর দুটা প্রসঙ্গ জাস্ট
উল্লেখ করে আমি অনুষ্ঠান শেষ করব। আ এই বিষয়টা নিয়ে আমরা নিকট সময়ে আরেকবার কথা বলব। আমি কদিন আগে এটা আসলে আলোচনা করা হয়নি। কদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম ২ সপ্তাহ আগে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনি কি এই দাবি সমর্থন করেন? ২,৭০,০০০ মানুষ ভোট দিয়েছে। ৯০% বলেছেন হ্যাঁ, ৯% বলেছেন না, মতামত নেই বলেছেন ২%। আমার মনে হয় যে এই বিষয়টা গুরুত্বের সাথে সরকারের বিবেচনা করা উচিত। পাশাপাশি দাদা আমি এবং ইলিয়াস আপনাদের দুজনকে অনুরোধ করব, আমি সাম্প্রতিক সময়ে নতুন একটি ক্যাম্পেইন করার চেষ্টা করছি। সেই ক্যাম্পেইনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার মনে হয় যে আমাদের দর্শকরা ইতিমধ্যে অনেকেই রেসপন্স করেছেন আ আমার ফেসবুকে, এবং আমি আশা করছি যে এই রেসপন্সের পরিমাণ আরো বাড়বে। আ আমি যদি একটু দেখাই, আ একটু যদি দর্শক দেন। আমি গত ৪ এপ্রিল এই ঘোষণাটা দিয়েছি যে বাংলাদেশের ৩০০ নির্বাচনী আসনে পতিত পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, যেকোনো পর্যায়ে সুবিধাভোগী, ব্যবসায়ী, আমলা, পুলিশ, সেনা কর্মকর্তা, শিক্ষক এবং অন্যান্য কেউ যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে বা নেতার আশীর্বাদ নিয়ে নির্বাচনে অংশ নেয়ার মহড়া শুরু করে অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে কনকসার্ভারনিউজ@gmail এ বিস্তারিত তথ্য প্রমাণ সহ জানান। জুলাই বিপ্লবের পর অতীতের রাজনৈতিক ধারা বা টাকাওয়ালাদের পুনর্বাসন করা বা সব সরকারের আমলে সুবিধাভোগী ধারার অবসান হতে হবে। পাশাপাশি একবার এমপি ছিলেন এমন ব্যক্তির স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, শালা, দুলাভাই ছাড়া আর কেউ নির্বাচনের যোগ্যতা রাখেন না, এমন ধারারও অবসান চাই। পিনাকিদা, ইলিয়াস হোসেন, আমি চাই যে এই ক্যাম্পেইনে আপনারাও যোগ দেবেন। কারণ আমরা জুলাই বিপ্লবকে অর্থবহ করতে হলে এই জাতীয় সুবিধাভোগী এবং ধারার অবসান করতে হবে। আপনাদের ৩০ সেকেন্ড শেষ মন্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সবাইকে ভালোবাসা। আর আমার কিছু নাই। ইলিয়াস? জি, না আপনি ওই আপনার যেইটা বললেন ওইটার সাথে তো অবশ্যই আমাদের আজকের পুরো আলোচনায় এই বিষয়টা আমরা করি নাই। সেটা হচ্ছে যে জুলাই এই হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা কিনা আ হত্যার শিকার হয়েছেন এবং আহত আছেন, তাদের জন্য আমার মনে হয় সরকার কিছুটা উদাসীনতা দেখাচ্ছে কিনা জানি না। সে পরিবারগুলোকে সর্বোচ্চ দেয়া হোক। কারণ তাদের কারণেই আজকে আমরা এই যে নতুন করে কথা বলতে পারছি এবং নতুন করে আমরা নির্বাচনের স্বপ্ন দেখছি তাদের কারণেই। সো তাদের প্রতি সম্মান দেখানো উচিত। আর সবশেষে আপনি যে বিষয়টা বলেছেন যে ওয়াকারের ব্যাপারে, আমরা যে বিষয়টা মাঝখানে ঘটেছিল যে বিএনপি আমাদেরকে যেভাবে করছে, সেনাবাহিনীর ভেতরেও মনে হচ্ছে একটা পক্ষ আমাদেরকে দেশদ্রোহী বানানোর একটা পায়তারা করছেন। তো আপনাদের ভেতরেও আমাদেরও তো লোকজন আছে। আপনারা অনেকেই চেষ্টা করছেন যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করা কিংবা আমাদের ব্যাপারে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য এজেন্ট ভাড়া করা, তাদেরকে নিয়মিত মাসিক ভাতা দেওয়া, কাদের দিচ্ছেন এরকম কয়েকজনের নাম-টামও আমরা জানি। তো আমরা আসলে আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি চাই ওয়াকার থাকুক। ওয়াকার সেনাপ্রধান হিসাবে উনার চাইতে আসলে সবকটাকেই তো হাসিনা দিয়ে গিয়েছেন এই জায়গায়। এই জেনারেল যা আছেন, আপনি ওয়াকারের পরে যার কাছে যাবেন সে যে কি হবে সেটাও তো জানি না। সো আমরা চাই যেহেতু ৫ তারিখের একটা আ একটা 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 কি বলবো যে এটার জন্য ক্রেডিট দিতেই হয়। সেটা তিনি ইচ্ছায় দেখ আর অনিচ্ছায় দেখ সেই বিতর্কেই যেতে চাই না। কিন্তু ওয়াকার যেহেতু ৫ তারিখের এই ঘটনাটার সাথে পজিটিভলি ডিল করেছেন, আপনি থাকেন কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আলোচনাগুলো হচ্ছে এগুলো খুব ভালো আলোচনা না। যে আপনি একজনকে ডেকে নিয়ে যায় তারপরে ক্যান্টনমেন্টে বলবেন যে এটা করতে আপনার লোকজন বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ইন্টারফেয়ার করবে। অ্যা আওয়ামী লীগের যে তাদেরকে নিয়ে যে ঘুটু করা, কথা বলা এটাও চাই না। এটা আপনার কাজ না। আপনার দেশ তবে রক্ষা কাজ সেটা করে। তবে দাদা এটা একটা পজিটিভ মুভ। এই ৫ জনকে অ্যারেস্ট করা এটা একটা পজিটিভ মুভ। আমি মনে করি যে হ্যাঁ, উনারা ওইটাই ভাই আমি এইজন্যই কথাটা তুললাম যে এইজন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে আপনি এটা করেছেন। আমার মনে হয় এই বিডিআর হত্যাকাণ্ড গঠিত যে কমিশন তাদের একটা লিস্ট আছে কাকে জিজ্ঞাসাবাদ এবং করতে হবে তাদেরকেও গ্রেপ্তার করবেন এবং গুম কমিশনের যে তালিকা দেওয়া হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার সুযোগ করে দিবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তালিকা আছে তাদের সবাইকে আপনারা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বাধাহীনভাবে তাদের গ্রেপ্তার করার সুযোগ দিবেন এবং এই ফৌজদারি কার্যবিধিতে যেভাবে বিচার হয় সেইভাবে, সেনা আইনের বিচারে না। এবং আমি মনে করি আমরা তো বারবারই বলছিলাম দাদা, মানে ২০-২৫ জন কর্মকর্তাকে বাঁচাতে যে পুরো সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি, সেনাবাহিনীর এই ভূমিকা সেটিকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। মানে কেন করছেন, কার পরামর্শে করছেন সেটি আমরা জানি না। আমার মনে হয় যেন ইটস এ পজিটিভ মুভ, এবং তিনি আমাদের কথাগুলো পরে হইলেও শুনবেন বা সকল কিছু দেশের স্বার্থে, সেনাবাহিনীর সম্মানের স্বার্থে। তো দাদা আমার মনে হয় যে আজকে আমরা আর লম্বা না করি। অনেক সময় হয়ে গেছে, প্রায় ১ ঘন্টা ২২ মিনিট। অনেক দর্শক অপেক্ষায় করে দেখছেন এই অনুষ্ঠানটা। সবাইকে ধন্যবাদ।